নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে নিন্দুকের ডায়েরি খুলে আমি চন্দন সেনগুপ্ত এবং অবশ্যই আমার সঙ্গে শ্যামল পাল রয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসআইআরকে ভয় পাবেন না, কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে, অর্থাৎ এসআইআর যে রেমিনেশন ফর্ম আপনারা ফিল আপ করেছেন সেই জায়গায় অনেক গণ্ডগোল থাকতে পারে, ম্যাচিং না হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আমাদের সামনে আসছে। এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলো, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম বলছি না, কিন্তু রাজনৈতিক দলগুলো যেভাবে প্রচার চালাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই বুঝি আমার নামটা বাদ চলে গেল, এই বুঝি আমি বেনাগরিক হয়ে গেলাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখবেন যে এই যে ভোটার সচিত্র, ভোটার পরিচয়পত্র আপনার কাছে আছে, এটা একদম প্রাথমিক শর্ত যে সেটি কিন্তু আপনার নাগরিকত্বের পরিচয়পত্র নয়, এটা ভোটার কার্ডের পেছনেই লেখা থাকে। সুতরাং এ নিয়ে অযথা চিন্তিত হবেন না। আপনার ভোটাধিকারটা থাকবে কিনা, আপনার গণতান্ত্রিক অধিকারটাকে আপনি বজায় রাখতে পারবেন কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো গত 4 নভেম্বর থেকে আপনাদের বাড়িতে বাড়িতে বিএলও তারা এসছেন, সঙ্গে বিএলএ এরাও এসছেন, এবং আগামী 4 ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু এই ফর্ম দেয়া নেওয়া চলবে। এবং নির্বাচন কমিশন আমাদেরকে যেটা জানাচ্ছেন, নির্বাচন কমিশন জানাচ্ছেন যে 24 নভেম্বর সর্বশেষ বিজ্ঞপ্তি ওরা জারি করেছে। 24 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত রাজ্যে 99.75% অর্থাৎ 7,64,00,000 বেশি ইমিউনাইজেশন ফর্ম বিলি করা হয়ে গেছে। খুব অল্প সংখ্যক ফর্ম বিলি করা বাকি রয়েছে, এবং যেটা ডিজিটালাইজড করার কথা বলা হচ্ছে, সেই ডিজিটালাইজড করা হয়ে গেছে 70%, যেগুলো বিএল ওরা আপলোড করেছেন, যার সংখ্যাটা 5,37,51,000-এর বেশি। এবারে যে প্রশ্নটা আসছে, আজকে যেটা নিয়ে আলোচনা সেটাতে চলে আসি, যে আগামী 9 ডিসেম্বর 2025 এই তারিখটা আমাদের জীবনে, বাঙালি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে, কারণ সেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এই খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন? কিচ্ছু করতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই করব সেই করব, না, একেবারে নয়, হতে পারে না এটা। কারণ আমাদের অভিবাসন নীতি নতুন করে কোনো সংশোধন করা হয়নি, বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি করা হয়নি এই এসআইআর করার আগে, যে যদি কোনো বাংলাদেশি এদেশে ধরা পড়ে, যে অনুপ্রবেশকারী বাংলাদেশি, তাকে ঠেলে ওখানে পাঠিয়ে দেওয়া হবে, অথবা বাংলাদেশি সন্দেহে যদি কাউকে চিহ্নিত করা হয় যার নামটা ভোটার লিস্টে নেই, কী করে প্রমাণ করবেন যে তিনি বাংলাদেশি? কারণ তার কাছে তো বাংলাদেশের কোনো নথি প্রমাণ নেই। একটা বিশেষ ধর্মকে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু সেই ধর্মের মানুষ মানেই বাংলাদেশের, এটা কিন্তু ভেবে নেওয়া ভুল। সুতরাং কোনো ভয়ের কারণ নেই। আপনারা কি যদি বাই চান্স আপনাদের নামটা দেখা যায় যে খসড়া ভোটার তালিকায় নেই, তাহলে বয়স অনুযায়ী মাত্র 2টি নথি নিয়ে আপনারা শটান চলে যাবেন। অবশ্যই আপনাদেরকে নোটিশ দেওয়া হবে, আপনাদেরকে চিঠি পাঠানো হবে, এবং সেটা এই বিএলওরাই আপনাদের কাছে পৌঁছে দেবে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের এইরকমই নিয়মাবলীর মধ্যে রয়েছে। এবং আপনারা কি করতে পারবেন, 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, সেই 9 ডিসেম্বর থেকে আপনারা 8ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 1 মাস সময় পাচ্ছেন যে আপনারা অ্যাপিল করতে পারবেন, যে এটা কোথাও ভুল হয়েছে, আমার নামটা থাকা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি আপনারা অ্যাপিল করতে পারবেন। এবং তারপরে সেই অ্যাপিলের ভিত্তিতে, অথবা নির্বাচন কমিশনের যদি মনে হয় যে আপনার তথ্য যাচাই করে নেওয়া দরকার, সেই ক্ষেত্রে 9 ডিসেম্বর থেকেই কিন্তু যাচাই এবং শুনানির কাজ শুরু হবে, অর্থাৎ হিয়ারিংয়ের কাজ শুরু হবে, যেটাকে আপনারা মারাত্মক ভয় পাচ্ছেন। আর আমি বলছি কোনো ভয়ের কারণ নেই। 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু এই হিয়ারিংয়ের কাজটা চলবে। যখন হিয়ারিংয়ে যাবেন তখন কি করবেন, এটাই আজকের আলোচ্য বিষয়, প্রধান বিষয়।
এবং সেটাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই। এবং এই ক্ষেত্রে সবচেয়ে যেটা জরুরি আমার মনে হয়েছে, যেটা উল্লেখ নেই নির্বাচন কমিশনের যে তালিকা, সেই তালিকায় যে 2000 সালে যাদের জন্ম তাদের আজকে বয়স 2025 সালে এসে দাঁড়িয়ে 25। এই যে একটা বিস্তর জনসংখ্যা, প্রচুর জনসংখ্যা যাদের বয়স 25, 26, 24, 23, তাদের মধ্যে বহু মানুষ, নারী পুরুষ, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের সন্তানাদি হয়েছে। তো তাদের নামটা অবভিয়াসলি বাবা মা বা স্বামী স্ত্রী কারোরই 2002-এর ভোটার তালিকায় থাকার কথা নয়। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে এটা কিন্তু উল্লেখ নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলি যে এই যে 2020 সালে থেকে বা 20 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের জন্মের শংসাপত্র রয়েছে। আমরা যারা প্রাচীন মানুষ বা আমার মতন যারা প্রাচীন মানুষ এই অনুষ্ঠান দেখছেন, তাদের অনেকের কাছে জন্মের শংসাপত্র নেই, আমাদের কাছে অন্যান্য কাগজপত্র রয়েছে। এদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে, এই বয়সী যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু বার্থ সার্টিফিকেট রয়েছে। সুতরাং আপনাদের যদি ডেকে পাঠানো হয়, আপনারা একেবারে নির্দ্বিধায় ওই বার্থ সার্টিফিকেটটি সঙ্গে করে নিয়ে চলে যাবেন এবং আপনাদের নাম কিন্তু কোনোভাবেই বাদ যাওয়ার কোনো প্রশ্নই উঠবে না। এবার চলে আসি যে 1/7 নির্বাচন কমিশন যেভাবে ভাগ করেছে আর কি, 1/7 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নামটা যদি কোনো কারণে বাদ চলে যায় ওই খসড়া ভোটার তালিকার থেকে, তাহলে তারা কি কাগজ জমা দেবেন। এখন দেখুন, নির্বাচন কমিশন 13টি কাগজ নির্দিষ্ট করে দিয়েছেন। সেই 13টি কাগজের যে কোনো একটি তারা জমা দিতে পারেন। যেমন পেনশন, যদি সরকারি কর্মচারী হন তাহলে পেনশন পেমেন্টের কাগজ থাকতে পারে, রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে যদি চাকরি করেন, সরকারি চাকরি করেন, তাহলে তাদের যে আই কার্ড ছিল বা আছে সেগুলো আপনারা দেখাতে পারেন, যে কোনো নথি দেখাতে পারেন সরকারের থেকে। যেমন আপনি LICর কাগজ দেখাতে পারেন, 87 সালের আগের কোনো LICর কাগজ দেখাতে পারেন, ব্যাংকের পাসবই দেখাতে পারেন। সুতরাং একেবারে ভয় পাবেন না। দেখুন, এগুলো আছে আপনাদের কাছে, এগুলো সব আছে। হয়তো আপনার বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু আপনি যদি পড়াশুনো করে থাকেন তাহলে আপনার কাছে শিক্ষাগত যে যোগ্যতা সেই শংসাপত্র রয়েছে। অর্থাৎ যে কোনো একটি বা দুটি নিয়ে শটান চলে যাবেন যেখানে হিয়ারিং ডাকা হবে, সেখানে ইয়ারোরা হিয়ারিং করবেন। সুতরাং এখানে ভয় পাবেন না। যারা, আমি বারংবার বলছি, এটা হচ্ছে 87 সালে আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে এই 13টি, এবং তার সঙ্গে তো আধার কার্ড যুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, আপনারা জানেন। সেই আধার কার্ডটিও এখন মান্যতা পাবে। 87 সালের আগেরটা আমি বললাম যে কোনো 3টি, অর্থাৎ আপনার যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার সরকারি চাকরির যে কোনো নথি, যদি পেনশন ভোগ হন আপনি তাহলে পেনশনের কাগজপত্র, অথবা আধার কার্ড, অথবা আপনার ব্যাংকের পাসবই, LICর কোনো সার্টিফিকেট, যে কোনো একটা বা দুটো নিয়ে চলে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। এরপরে চলে আসছে যে 1987 সালের পর থেকে, অর্থাৎ ওই 1/7 1987 সালের পর থেকে 2/12/2004 সাল, এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি কাগজ লাগতে পারে যদি তাদের নাম ওই খসড়া ভোটার তালিকা, যেটা আপনার 9 ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে, তারা যদি কোনো ক্রমে এতে ডাক পান হিয়ারিংয়ে, তাহলে তারা কি কাগজপত্র নেবেন। তাহলে তারা প্রথমে নেবেন 1 নম্বর, কারণ এই সময়কালে কিন্তু বার্থ সার্টিফিকেট ইস্যু করাটা একেবারে বাধ্যতামূলক হয়ে গেছিল। সুতরাং আপনাদের ক্ষেত্রে প্রথম যেটা প্রায়োরিটি হবে আর কি, সেটা হচ্ছে নিজের বার্থ সার্টিফিকেট। একটু শুনে নেবেন, আবার বলে দিচ্ছি, যারা 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে জন্মেছেন, যেটা আমি আলোচনা করেছিলাম প্রথমেই 2000 সাল, তাদের কাছে প্রাথমিক প্রমাণপত্র হচ্ছে নিজের বার্থ সার্টিফিকেট।
যে কোনো দুটো নিলেই হবে। তো আমি 2 নম্বরটা বলে দিচ্ছি আপনাদের, যে স্বীকৃত পর্ষদ, মানে আপনি যদি মাধ্যমিক পাস হন, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস হন, অথবা আপনার যদি তারও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনার সেটা আপনার উপর নির্ভর করছে, সেইখানকার যে কোনো একটি শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট, আপনি মাধ্যমিক পাস হলে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, আপনি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা রেজাল্ট যেটা থাকুক আপনার কাছে, এই দুটো নিলেই হবে। তার সঙ্গে তো অবশ্যই আপনার আরও অনেক কিছু রয়েছে। পাসপোর্ট আপনার কাছে থাকতে পারে, আপনার এলআইসি থাকতে পারে, আপনার ব্যাংকের পাসবই থাকতে পারে, আপনার জমি বাড়ির ইত্যাদি দলিল থাকতে পারে। যে কোনো একটা বা দুটো এর মধ্যে নিয়ে চলে যাবেন, আপনারা একদম ভয় পাবেন না। যেভাবে আপনাদের ভয় দেখানো হচ্ছে যে ধাক্কা মেরে করে দেবো, পুশব্যাক করবো, এই পুশব্যাক শব্দটি আমাদের সংবিধানে কোথাও নেই। এবার চলে আসছি 3 নম্বর, অর্থাৎ 2/12/2004 পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি সার্টিফিকেট জমা করতে হতে পারে যদি তাদের নাম কোনো কারণে আপনার ওই যে খসড়া ভোটার তালিকায় না থাকে এবং তারা যদি ওই শুনানিতে ডাক পান বা হিয়ারিংয়ে ডাক পান। তাহলে প্রথমটা কি বলছে, আবার সেই একই জিনিস আসছে। প্রথমটা যে বার্থ সার্টিফিকেট, কারণ 2004 পরে যাদের জন্ম হয়েছে অবশ্যই তাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকা উচিত। 2 নম্বর বলছে যে ওই স্কুল কলেজ ইত্যাদি যে আপনি পড়াশুনো করেছেন সেইখানকার কোনো একটা সার্টিফিকেট জমা দিন। এবং 3 নম্বর, আধার কার্ড যখন মান্যতা পেয়েছে, অর্থাৎ 9/9/2025 তারিখ সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা 23/2025 ERS ভলিউম 2, এটা কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ আধার কার্ডটা আপনারা নিয়ে যেতে পারেন, এই আধার কার্ড কিন্তু আপনাদের কাজে দেবে। এছাড়াও যদি আপনার কাছে যা থাকবে, অর্থাৎ আপনি যদি এই সময়কালের মধ্যে সরকারি চাকরি করেন, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি, তার প্রমাণপত্র নিয়ে যেতে পারেন। অর্থাৎ তারপরে ব্যাংক, এলআইসি, পোস্ট অফিসের যে কোনো যদি কাগজপত্র আপনার কাছে থাকে সেগুলো আপনারা নিয়ে যেতে পারেন। আপনাদের অবশ্যই পেনশনের কাগজ তো হবে না আপনাদের কাছে, সুতরাং সেটা বাদ চলে যাবে। আচ্ছা, তারপরে আপনার ডোমিসাইল সার্টিফিকেট যেটাকে বলে, অর্থাৎ রাজ্য বা কেন্দ্র সেখান থেকে যদি আপনি স্থায়ী বাসিন্দা হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে আপনি নিতে পারেন। আপনার যারা আমার বনাঞ্চলের বাসিন্দা, আপনারা জানেন যে বনভূমি অধিকার শংসাপত্র দেওয়া হয়েছিল, সেই শংসাপত্র যদি আপনার কাছে থাকে সেটাও দেখাতে পারেন। আপনি যদি তপশিলি জাতি, উপজাতি বা অনগ্রসর জাতির হয়ে থাকেন তাহলে তার যে শংসাপত্র আছে সেটাও এখানে কাজ করবে। আপনার জমি বাড়ি যে বরাদ্দ করেছে সরকার, অর্থাৎ যারা উদ্বাস্তু কলোনিতে বসবাস করি আমরা, আমাদের রাজ্যের একটা বিস্তীর্ণ অঞ্চল আছে যেখানে উদ্বাস্তু কলোনি, সেই উদ্বাস্তু কলোনিতে যদি আপনি বসবাস করেন তাহলে সেই উদ্বাস্তু কলোনিতে থাকার জন্য সরকার আপনাকে যে স্বীকৃতি দিয়েছে, শংসাপত্র দিয়েছে, মানে দলিল, পাট্টা ইত্যাদি যদি দিয়ে আপনার কাছে থেকে থাকে সেটা নিয়ে গেলেও হবে। সুতরাং এই নিয়ে আপনাদের কোনো ভাববার, চিন্তা করবার কোনো কারণ নেই যে আপনার ভোটার লিস্টের নামটা বাদ চলে যাচ্ছে কারণ আপনার খসড়া ভোটার তালিকায় নাম নেই। এই কটা কাগজপত্র কিন্তু গুছিয়ে রাখুন, প্রত্যেকে গুছিয়ে রাখুন, কারণ আমরা অনেকেই ভুল ফর্ম ফিল আপ করেছি এবং আমরা ধরে নিতে পারি এটা নিজেদের বাঁচাবার জন্য যে যখন এটা ফর্মটা ফিল আপ করে আপনার বিএলওদের কাছে পৌঁছেছে কোনো যান্ত্রিক ত্রুটির জন্য ম্যাচ হবে না, এগুলো ধরে নেওয়া ভালো, খারাপটা আগে ভেবে নেওয়া ভালো। সুতরাং আমাকেও যেতে হতে পারে ওই হিয়ারিংয়ে, সুতরাং আমি হিয়ারিংয়ে গেলে পরে কী কাগজপত্র লাগবে আমার বয়স অনুযায়ী, সেই বয়স অনুযায়ী কাগজপত্রগুলো কিন্তু আবার আপনারা রেডি করে রাখুন। আমি আবার আপনাদেরকে আরও একবার মনে করে দিচ্ছি যে 1/7/1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই যে 13টি কাগজপত্রের কথা নির্বাচন কমিশন বলেছে আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে আছে, কারণ
আপনাদের কাছে যখন ওই আপনার এই ফর্মগুলো গেছে, সেই ফর্মের সঙ্গে একটা কাগজ, যে এই কাগজটি আপনারা দেখে রাখুন, এ প্রত্যেকের কাছে একটা কাগজ দিয়েছে, অর্থাৎ গণনা ফর্ম সম্বন্ধীয় নির্দেশিকা। এই নির্দেশিকাটির মধ্যে আপনার কাছে যে কাগজটি আছে বা যে কাগজগুলো আছে সেগুলো গুছিয়ে একটা আলাদা ফর্মে আলাদা ফাইল করে রাখুন। 87 সালের আগের জন্মগ্রহণকারীরা যে 13টি কাগজের কথা নির্বাচন কমিশন বলেছে, অর্থাৎ যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপক যেটা রয়েছে আপনাদের কাছে, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় LIC ভারতীয় জীবন বীমা নিগম আপনাকে দিয়েছে, তার যে কোনো একটি। আমাদের এই 87 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকার সম্ভাবনা কম, তাও অনেকের আছে। তাহলে সেই বার্থ সার্টিফিকেট, তাহলে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। পাসপোর্ট, স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন অথবা যে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী বাসস্থানের শংসাপত্র, ডেমিসাইল সার্টিফিকেট যেটাকে বলে, বনভূমির অধিকার শংসাপত্র, আমি যেটা খানিকক্ষণ আগে আপনাদেরকে বললাম, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির শংসাপত্র, যেটি যদি আপনার কাছে থাকে, আপনি যদি আওতাভুক্ত হন, সেই সার্টিফিকেটটি, নাগরিকদের জাতীয় রেজিস্টার যাদের এটা হয়েছে, NRC যাদের হয়েছে, জমি বাড়ি বরাদ্দের শংসাপত্র, অর্থাৎ উদ্বাস্তুকরণীতে যদি আপনি থেকে থাকেন তার পাট্টা অথবা দলিল। আধারের জন্য কমিশনের, আমি যেটা বললাম আধার কার্ড, এটা আপনার 9/9/2025 তারিখ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারের ভিত্তিতে এখন আধার কার্ডটাও, এবং 1/7/2025 অনুযায়ী বিহারের SIN নির্বাচক তালিকার নির্যাস, এটিকে বাদ দিন, এটি আমাদের রাজ্যে খুব একটি কাজ দেবে না। এই 13টির মধ্যে যে কোনো একটি। আরেকবার বলে দিই যে 1/7/87 থেকে 2/12/2004 এর মধ্যে জন্মগ্রহণকারীদের কী কী লাগতে পারে। জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটা তালিকা, সেটা কি? সেটা হচ্ছে, আমি বলছি যে এই সময়কালে কিন্তু বার্থ সার্টিফিকেটটা কম্পালসারি হয়ে গেছিলো, সুতরাং আপনাদের প্রায় প্রত্যেকের কাছে এই সময় যারা জন্মগ্রহণ করেছেন বার্থ সার্টিফিকেট রয়েছে। সেই বার্থ সার্টিফিকেট রেডি করে রাখুন, বের করে রাখুন। স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, বা আপনি যদি আরও উঁচু স্তরের শিক্ষা গ্রহণ করে থাকেন তার যে কোনো একটি সার্টিফিকেট। তারপরে বলছি যে 2/12/2004 পরে জন্মগ্রহণকারীদের কী কী দিতে হবে, একই জিনিস রয়েছে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, পিতার, এই ক্ষেত্রে পিতার জন্য একটা কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের পিতাদের বয়স বেশি হতে পারে, সেই ক্ষেত্রে বাবার যেটা আপনার সবচেয়ে জরুরি হয়ে দাঁড়াবে, বাবার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে খুব ভালো, যদি না থাকে তার ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটি বাবার থেকে চেয়ে রাখুন। যদি বাবা না থাকে ফাইল থেকে বার করে নিজের কাছে রেডি করে রাখুন। আচ্ছা, আর মায়েরও একটা সার্টিফিকেট দিতে হবে, সেক্ষেত্রেও ওই মা যে পড়াশুনো করেছেন সেই পড়াশুনোর কোনো একটা সার্টিফিকেট জোগাড় করে রাখুন, অথবা যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে মায়ের সেটা কি বার করে রাখুন, অথবা LIC ব্যাংকের কাগজ, LIC সার্টিফিকেট, ব্যাংকের কাগজপত্র, আপনার পোস্ট অফিসের কাগজপত্র, মায়ের নামে যদি কিছু থেকে থাকে সেগুলো বার করে রাখুন, রেডি করে রাখুন, এবং মায়ের বাবার উভয়েরই যদি আধার কার্ড থেকে থাকে সেটি প্রস্তুত করে রাখুন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের বলছি যে এই যে ভয় ভীতি আপনাদের দেখানো হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন রাজনৈতিক দল দেখাচ্ছে, এবং
আমরা যেটাকে আমাদের দাদা মিডিয়া বলি আর কি, তারা যেভাবে প্রচার করছেন যে বাংলাদেশের ওই সীমান্তে প্রচণ্ড ভিড়, প্রচুর লোক চলে যাচ্ছে, একথা একেবারেই বিশ্বাস করবেন না। সেটি আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, মানে অন্যভাবে নেবেন না, যে কোনো একটা রাত্রে যখন অপারেশন সিঁদুর চলছিল, আমরা রাত জেগে দেখেছিলাম যে করাচি দখল করে নিয়েছি আমরা, লাহোর দখল করে নিয়েছি আমরা, মানে আমাদের দেশ দখল করে নিয়েছি। কিন্তু পরের দিন সকালবেলা উঠে আমরা দেখলাম যে সম্পূর্ণ খবরটি ভুয়ো, এবং আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে আমার এই দাদা মিডিয়ারা কিন্তু তার জন্য কোনো রকম দুঃখ প্রকাশ করেননি, যে সারা রাত আমাদের জাগিয়ে রেখে একটা স্বপ্ন দেখিয়েছিলেন, তার জন্য কোনো রকম দুঃখ প্রকাশ তারা করেননি। এই যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশ চলে যাচ্ছে, এটাও কিন্তু একটা কল্পিত একটা খবর, একটা মানে বলতে পারেন একটা চিত্রনাট্য করে একটা খবর তৈরি করা হচ্ছে। এর বিশ্বাসযোগ্যতা খুব একটা নেই। মধ্যমগ্রামের বিশ্বাস পাড়া আপনি মাঝখানে পরে গিয়ে দেখবেন আবার লোকে ভরে গেছে। সুতরাং এই নাটক, এই ভয় ভীতি প্রদর্শন, এই মিছিল মিটিং ইত্যাদিতে মানে নিজেকে কি বলবো, নিজেকে ভীত না করে, সন্ত্রস্ত না করে আপনি কনফিডেন্ট থাকুন যে আপনি ভারতীয় এবং আপনার নাগরিকত্ব, ভারতের যে নাগরিকত্ব সেটা কেউ কেড়ে নিতে পারে না। ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার থেকেও আপনাকে কেউ বঞ্চিত করতে পারে না। কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি, তার আগে অর্থাৎ 9ই ডিসেম্বর থেকে কিন্তু আপনি আবারও, যদি আপনার নাম বাদ যায়, আপনার নাম তোলার জন্য আবেদন করতে পারবেন, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। শুনানি হবে, সেই শুনানিতে এই কাগজপত্রগুলো নিয়ে যাবেন এবং যথারীতি 7ই ফেব্রুয়ারি 2026 যে নতুন মানে ভোটার তালিকা প্রকাশ হবে, সেই চূড়ান্ত ভোটার তালিকায় অবশ্যই আপনার নাম থাকবে। আপনি বিন্দুমাত্র বিচলিত হবেন না। আর যদি মনে করেন যে আপনি মানে কিছু একটা কোথাও নেই, কোথাও ভুল হয়ে যাচ্ছে, আপনাদের পাড়ায়, আপনাদের মহল্লায়, আপনাদের এলাকায় প্রচুর শিক্ষিত মানুষ আছেন, সচেতন মানুষ আছেন, তাদের পরামর্শ নিন। এবং যারা এখনও এই ফর্ম ফিল আপ করেননি, তারা যথাযথভাবে ফর্ম ফিল আপ করুন, যথাযথভাবে ফর্ম ফিল আপ করুন। যদি আপনার কাছে কোনো নথি না থাকে, আপনার নাম 2025-এ থাকে, তাহলে শুধু ওপরের অংশটাই ফিল আপ করুন, নিচের অংশটা ছেড়ে দিন। আপনাকে কমিশন ডাকবেই, কমিশনে গিয়ে পৌঁছে আপনার বার্থ সার্টিফিকেটটা দেখিয়ে আপনার নামটা ভোটার তালিকায় তুলে নিন। কিন্তু যদি ভুল ফর্ম ফিল আপ করেন, যদি ম্যাচিং না হয়, সেক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারে। তবে সেই বিপদ কাটিয়ে ওঠার যে এতগুলো পথ রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের যে লাইন, সেই লাইনে কোথাও না কোথাও আপনার সঙ্গে আমাদের দেখা হবে। কারণ আমরা সাংবাদিক হিসেবে, আমরা সংবাদ শ্রমিক হিসেবে রাজ্যের প্রায় অধিকাংশ বিধানসভা কেন্দ্রে পৌঁছব। হয়তোবা সেই কোনো না কোনো বিধানসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে আপনিও তখন লাইনে দাঁড়িয়ে থাকবেন। সেই সময় আপনাদের সঙ্গে আমাদের অবশ্যই দেখা হবে, একজন নির্বাচক এবং একজন সংবাদ শ্রমিক হিসেবে। সকলে খুব ভালো থাকবেন। আর যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে, আমাদের খবর, অন্যান্য খবর ভালো লাগে, 708 নিউজ, তাহলে পরে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেশন এবং আরও ইনফরমেটিভ নিউজ আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি। জয় হিন্দ।